আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, আজকে ভগ্নাংশ শেষ করে দিব। ওকে, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা ভগ্নাংশ শেষ করব। ভগ্নাংশ শেষ করে যদি আমাদের সময় থাকে তাহলে আমরা ক্রমিক সংখ্যা রিলেটেড একটা চ্যাপ্টার আছে, ক্রমিক সংখ্যা ও সংখ্যায়ন, ওইটা শুরু করব। ঠিক আছে, দেখেন ভগ্নাংশের আমরা গুণ ভাগ, তারপর হচ্ছে ভগ্নাংশের ছোট বড় নির্ণয়, মানে ইম্পর্টেন্ট গুলা কিন্তু শেষ করে ফেলছি। আমরা আজকে দেখব হচ্ছে অংশ রিলেটেড। হ্যাঁ, যে সম্পত্তির অংশ, তারপর হচ্ছে বাঁশের অংশ, বাঁশের এত অংশ কাদায়, এত অংশ পানিতে, এত অংশ মনে করেন যে বায়ু বাতাসে আছে, হ্যাঁ, বা এত অংশ পানির উপরে আছে, এই টাইপের কোশ্চেন আসে না, এগুলা সলভ করবো আজকে। আচ্ছা শুরু করি। দেখেন তার আগে আমরা এই অঙ্কটা একটু মানে আজকের যে টাইপ করাবো তার বাইরে আর কি, তো এটা আগে সলভ করে দিচ্ছি। হ্যাঁ, এখানে একটু ভুল আছে, এটা কারেকশন হবে। হ্যাঁ, এটা কারেকশন হবে। এই যে সংখ্যাটা না 2948, এই সংখ্যাটা হবে 2984, বুঝছেন? এটা হবে 2984, যেটা হবে 2984, 2984। ওকে, আচ্ছা এবার কি বলছে দেখেন, এখানে এখানে বলছে 28√x প্লাস 1426 ইজ ইকুয়াল টু 3 মাইনাস ফোর্থ, না এটা হচ্ছে 3/4, মানে 3/4। একটু তাকান প্লিজ, এটা 3 মাইনাস ফোর্থ না, এটা হচ্ছে 3/4, মানে 3/4, মানে 3/4 যেটাকে বলে। হ্যাঁ, 3/4 অফ মানে এর 2984, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তার মানে হচ্ছে 28√x প্লাস 1426 ইজ ইকুয়াল টু এই 2984 এর 3/4 হলে এক্স এর মান কত। ওকে, এর বাংলা হচ্ছে এরকম যে 28√x প্লাস 1426 ইজ ইকুয়াল টু 2984 এর 3/4, তাহলে এক্স এর মান কত। আচ্ছা দেখেন, তাহলে আমরা সলভ করি। তাহলে এখানে হচ্ছে 28√x প্লাস 1426 ইজ ইকুয়াল টু 3/4, এটাকে আমরা এইভাবে লিখবো 3/4, এটা মানে 3/4, 3/4 অফ মানে এর 3/4 অফ মানে এর কত 2984। এই যে এই হলো মানে যে অঙ্কটা এখানে বলা আছে তার বাংলা, যে 28√x প্লাস 1426 ইজ ইকুয়াল টু 2984 এর 3/4, এক্স এর মান কত। এবার সলভ করতে হবে। দেখেন তাহলে এটা হচ্ছে 28√x প্লাস 1426 3/4, এর মানে গুণ 2984। দেখেন এই 4 দিয়ে 2984 কে আগে কাটেন। 29 এর মধ্যে 4 যাবে হচ্ছে 7 বার, 4 সাথে 28, 4 সাথে 28 থাকলো 1, 1 এর পরে 8, 18, 18 এর মধ্যে 4 যাবে, 4 4 16 থাকলো 2, 2 এর পরে 4 24, 4 6 24, ব্যাস। এবার 3 দিয়ে গুণ করেন, তাহলে এই পাশে কি হচ্ছে 28√x প্লাস 1426 ইজ ইকুয়াল টু 3 দিয়ে গুণ করলে 3 6 18, 8 হাতে 1, 3 4 12 আর 1 13 হাতে 1, 3 7 21 আর 1 22, 22 38। এবারে 1426 ওই পাশে নিয়ে যাব, এক্স বের করবো, মানে হচ্ছে এক্স বাদে সব ওই পাশে আগে নিয়ে যাব। তাহলে এটা হচ্ছে 28√x ইজ ইকুয়াল টু 2238, এটা প্লাস আছে ওই পাশে যে মাইনাস হবে 1426, বা 28√x ইজ ইকুয়াল টু এটা থাকতেছে 2, এখানে থাকতেছে 1, এখানে থাকতেছে হচ্ছে 4 থেকে 12 থেকে 4 গেলে 8, 812। আচ্ছা এখন আমরা যদি এক্স বের করবো, তাহলে এই যে 28 এই পাশে গুণ আছে না, এই 28টাকে ওই পাশে পার করে দিব। 28 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তাহলে এই পাশে থাকবে √x, আর ওই পাশে 812 থাকলো, আর এই 28 দিয়ে ওই পাশে ভাগ হবে। দেখেন 28 দিয়ে যদি সরাসরি কাটতে না পারেন একটু ছোট করে নেন। দেখেন দুইটা সংখ্যা কিন্তু 4 দিয়ে কাটা যায়। এই যে 12 4 দ্বারা বিভাজ্য, মানে 812 4 দ্বারা বিভাজ্য, 28 তো 4 দ্বারা বিভাজ্য। 4 দিয়ে কাটলে 4 সাথে 28, 4 দিয়ে 4 20 80, 4 20 80 থাকলো 1, 1 এর পরে 2 12, 3 4 12। হ্যাঁ, তাহলে √x। আচ্ছা আরো কাটাকাটি যায় কিনা দেখি একবার চেক করে। এই 7 দিয়ে এটা 7 দুগুণী 14, 7 দুগুণী 14 থাকলো হচ্ছে 6, 6 এর পরে 3 63, 7 9 63, 29।
তার মানে এই পাশে থাকলো রুট এক্স আর ওই পাশে থাকলো হচ্ছে 29। আমরা যেহেতু এক্স এর মান বের করবো তাই এই রুটটা সরাতে হবে, আর রুট সরাতে হলে উভয় পাশে বর্গ করতে হবে, তাহলে রুট এক্স এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 29 এর হোল স্কোয়ার। এখন এই স্কোয়ার আর এই রুট কেটে যায়, থাকবে এক্স, আর 29 এর স্কোয়ার 841, তাহলে আমাদের উত্তর হচ্ছে 841। ক্লিয়ার? সি নাম্বার অপশন 841। ওকে, হ্যাঁ 29 অ্যান্সার না, এটা তো রুট এক্স এর মান 29, আমার তো এক্স লাগবে, তাহলে রুট সরাতে হলে উভয় পাশে বর্গ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি চলে যাব আমাদের অংশ রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করব। প্রথমে দেখেন 61 নাম্বার কোশ্চেন, 62 সবাই একটু মনোযোগ দেন, এগুলো খুবই সিম্পল, আপনারা সবাই পারেন আমি জানি, তারপরেও যেহেতু ভগ্নাংশ করাচ্ছি এই চ্যাপ্টারও করাতে হবে, তাই না, মানে এই টাইপটাও করাতে হবে। দেখেন এখানে কি বলছে, এক খণ্ড জমির 3/8 অংশের মূল্য 375 টাকা হলে ওই জমির 1/5 অংশের মূল্য কত? এই টাইপের কোশ্চেনে কি হবে জানেন, এই টাইপের কোশ্চেনে কোন একটা জিনিসের একটা অংশের মূল্য দেওয়া থাকবে আর অন্য আর একটা অংশের মূল্য বের করতে বলবে। এই তো সব সময় কোন সম্পত্তি বা কোন জিনিস যদি অংশে দেওয়া থাকে তাহলে ওই সম্পত্তি বা ওই জিনিসের সম্পূর্ণটাকে এক অংশ ধরতে হয়, সম্পূর্ণটা পুরোটাকে ধরা হয় এক অংশ। তাহলে আমরা ধরে নিব যে সম্পূর্ণ জমি হচ্ছে এক অংশ, আপনি ধরতেও পারেন নাও পারেন, সমস্যা নেই। তার মধ্যে সেই এক অংশ জমির মধ্যে 3/8 অংশের মান দিয়ে আছে 375। আবার বলছি, অংশ রিলেটেড প্রবলেমে সমস্ত মানে পুরো জিনিসটাকে এক অংশ ধরতে হয় সবসময়। আচ্ছা আচ্ছা, তাহলে এই 3/8 অংশের মূল্য হচ্ছে 375 টাকা, ঐকিক নিয়ম। তাহলে আমি লিখবো, দেখেন এদিকে তাকান, 3/8 অংশের মূল্য, 3/8 অংশের মূল্য ইজ ইকুয়াল টু 375 টাকা। অতএব এক অংশের মূল্য কি হবে, এই 3/8 ওই পাশে ভাগ হবে, এদিকে তাকান। অতএব এক অংশের মূল্য কি হবে, এই 3/8 ওই পাশে ভাগ হবে, একবারে করে দিব। এই 3/8 যদি এই পাশে ভাগ হয় মানে 375 এর নিচে 3/8 যাবে, তাহলে কি হয়, একবার মনে মনে ক্যালকুলেশন করবেন, এদিকে তাকান। তাহলে এই মানে যখন আমরা এই ভগ্নাংশটাকে কি করব, গুণ আকারে প্রকাশ করব, তখন এই 8 চলে যাবে উপরে, 3 থাকবে নিচে, তাই না? মানে 375 গুণ 8 নিচে হচ্ছে 3, এরকম হবে না? আপনি এই লাইন না লিখে আপনি মনে মনে এই কাজটা করে নেবেন। আপনি জানেন যে 375 এর নিচে এই 3/8 যখন যাবে তখন এই 8 উপরে চলে যাবে আর 3 নিচে থাকবে, তার মানে আপনি এইভাবে না লিখে একবার লিখবেন 375 এর নিচে যখন 3/8 দিবেন এই 8 চলে যাবে উপরে আর 3 আসবে নিচে। ক্লিয়ার? ওকে, অতএব আমার বের করতে বলছে কত অংশের মান, 1/5 অংশের মান। তাহলে অতএব 1/5 অংশের মান কি হবে, তাহলে এই ক্ষেত্রে প্রথম অংশের মানে এক অংশের মান যখন বের করছেন তখন এখানে ভাগ করছেন, তাহলে পরবর্তী যেটা বের করতে বলবে এখানে গুণ করবেন, তাহলে 375 গুণ 8 নিচে হচ্ছে 3, আর এই অংশটা যায় এই পুরোটার সাথে গুণ হবে। ওকে, আচ্ছা এবার দেখেন কাটাকাটি করতেছি, এই 5 দিয়ে এই 75 এর মধ্যে দেখেন 5 সাথে 35 থাকলো 2, 2 এর পরে 5, 25, 5 5 25, 5 দিয়ে কাটলাম। এবার 3 দিয়ে 75 কে কাটলে 3 25 75, তাহলে এই হলো 25 আর এই হচ্ছে 8, তাহলে 25 গুণ 8 এটা করলে যা আসবে তাই। তাহলে 25 গুণ 8 দেখেন 5 8 40 এর শূন্য হাতে হচ্ছে 4, 5 8 40 এর শূন্য হাতে 4, 8 2 16 আর হচ্ছে 4 20, 200 টাকা। তাহলে আমাদের উত্তর হচ্ছে 200 টাকা। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? ক্লিয়ার হচ্ছে বিষয়টা? রেসপন্স করবেন প্লিজ, রেসপন্স করবেন। বুঝছেন কিনা বলেন, আমাকে শুধু বলেন এই অঙ্কটা বুঝছেন কিনা। এই অঙ্কটা বুঝলে মোটামুটি আমাদের একটা অংশ ক্লিয়ার হবে। এই কাটাকাটি শোনেন, আমি আপনাদেরকে কিন্তু কথা দিয়েছিলাম যে কাটাকাটির উপর আমরা ক্লাস শুরু করব, সামনের সপ্তাহ থেকে কাটাকাটির উপর ক্লাস শুরু হয়ে যাবে। আর হচ্ছে আপনাদের বই রেডি হয়ে গেছে, আগামী পরশুদিন প্রেসে চলে যাবে, আপনারা বই এখন নিতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা ক্লিয়ার বলছেন, ওকে থ্যাংক ইউ। নেক্সট, জি জি সহজ। আচ্ছা এবারে কি বলছে দেখেন, কোন সম্পত্তির 0.5 অংশের মূল্য 0.5, সমস্যা নাই, 0.5 একটা ভগ্নাংশ, 0.5 একটা ভগ্নাংশ। আচ্ছা, কোন সম্পত্তির 0.5 অংশের মূল্য 16,000 টাকা হলে ওই সম্পত্তির 1/8 অংশের মূল্যের 4 গুণ। খেয়াল করেন এখানে কিন্তু একটু মানে এগুলা মাথায় রাখতে হবে। কোন সম্পত্তির 0.5 অংশের মূল্য এত,
হলে ওই সম্পত্তির মানে ওই মোট সম্পত্তির 1/8 অংশের 4 গুণের মূল্য কত। তার মানে আগে 1/8 অংশের মূল্য বের করতে হবে, তারপরে 4 গুণ করতে হবে। ওকে, আচ্ছা দেখেন তাহলে আমরা লিখবো 0.5 অংশের মূল্য। এই যে 0.5 অংশের মূল্য আমি লিখলাম না, 0.5 অংশের মূল্য ওগুলো লিখলাম না, জাস্ট একটা দাগ দিয়ে দিলাম। হ্যাঁ, আপনারা লিখে নেবেন যে 0.5 অংশের মূল্য হচ্ছে 16,000 টাকা। অতএব 1 অংশের মূল্য কি হবে, এই অংশটা ওইখানে দিয়ে ভাগ হবে। অতএব 1/8 অংশের মূল্য কত, এই 1/8 এখন ওইখানে যে গুণ হবে, তাহলে 16,000 ডিভাইডেড বাই 0.5 ইন্টু হচ্ছে 1/8। এইটা এইখান থেকে যেটা বেরোবে সেটা হচ্ছে 1/8 অংশের মূল্য, কিন্তু অঙ্কে চাইছে 1/8 অংশের মূল্য 4 গুণ। তার মানে এখান থেকে যা বেরোবে তাকে আবার 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমে দশমিক তুলে দেন, এই দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1, দশমিকের পরে 1 ঘর একটা শূন্য, ব্যাস। এবার 5 দিয়ে কাটেন, 5 দিয়ে 10কে 2 বার যায়, 8 দিয়ে 16 মধ্যে 2 বার, এই যে 8 দুগুণী 16 আর 3টা শূন্য, 1টা 2টা 3টা, এই যে 2000 আর এই 2 গুণ করলে তাহলে 2000 গুণ 2 তাহলে কত হচ্ছে 4000। এটা কিন্তু উত্তর না, এই 4000 হচ্ছে কি বলেন তো, এই 4000 হচ্ছে 1/8 অংশের মূল্য, কিন্তু প্রশ্নে চাইছে ওই সম্পত্তির 1/8 অংশের মূল্যের 4 গুণ কত। তাহলে ওটা হচ্ছে 1/8 অংশের মূল্য, তাহলে অতএব 1/8 অংশের 4 গুণ, 4 গুণ মূল্য বা 1/8 অংশের মূল্যের 4 গুণ, 1/8 অংশের মূল্যের 4 গুণ। বুঝতেই পারতেছেন যে ওই 4000কে 4 দিয়ে গুণ করলে 16,000 হবে। 4 গুণ ইজ ইকুয়াল টু 4 ইন্টু 4000 ইজ ইকুয়াল টু 16,000। তাহলে আমাদের উত্তর হচ্ছে বি নাম্বার অপশন, 16,000 টাকা। ক্লিয়ার? এখানে একটু খেয়াল রাখেন, এই যে 1/8 অংশের মূল্যের 4 গুণ বলছে, এগুলো অনেকে দেখা যায় যে মানে মনে থাকে না, হ্যাঁ, স্কিপ করে চলে যায়। ওকে, আচ্ছা নেক্সট কি বলছে, এক ব্যক্তি তার সম্পত্তির 1/3 অংশের পরিবর্তে, সবাই এখানে একটু মনোযোগ দিবেন প্লিজ কাইন্ডলি, খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এক ব্যক্তি তার আয়ের 1/4 অংশের পরিবর্তে 1/3 অংশের পরিবর্তে 1/4 অংশ ব্যয় করলে তার 200 টাকা কম খরচ হতো, তার আয় কত? আচ্ছা, তার মানে কি জানেন, এই 200 টাকা কি আমাকে বলেন তো, এই 200 টাকা কি কেউ বলতে পারবেন? এই 200 টাকা কি, এই 200 টাকা কি বলেন তো? প্রশ্নটা পড়েন, বলছে যে সে যে আয় করে, সে আয় থেকে যদি 1/3 অংশ খরচ না করে যদি 1/4 অংশ খরচ করতো, তাহলে তার 200 টাকা কম খরচ হতো। তার মানে এইটা খরচ না করে যদি এইটা খরচ করতো, তাহলে 200 টাকা কম খরচ হতো। এর মানে হচ্ছে এই অংশ আর এই অংশের পার্থক্য হচ্ছে 200 টাকা। এইটা না করে যদি এইটা করতো, তাহলে 200 টাকা কম খরচ হতো। মনে করেন আপনি মনে করেন যে 7,000 টাকার পরিবর্তে যদি 3,000 টাকা ব্যয় করেন, তাহলে আপনার 4,000 টাকা কম খরচ হবে, তাই না বিষয়টা? 7,000 টাকার পরিবর্তে 3,000 টাকা ব্যয় করলে আপনার 4,000 টাকা কম খরচ হবে। তার মানে এই যে 7,000 আর এই যে 3,000, এইটার পার্থক্য হচ্ছে এই 4,000। বুঝতে পারছেন? এই দেখেন 7,000 মাইনাস 3,000 ইজ ইকুয়াল টু 4,000, এটা বুঝতে হবে। হ্যাঁ, না আয় ব্যয়ের পার্থক্য না, এই আয় ব্যয়ের পার্থক্য না ভাইয়া, আয় ব্যয়ের পার্থক্য না, আপনি বোঝেন। এই দুইটাই ব্যয়, 1/3 অংশও ব্যয়, 1/4 অংশও ব্যয়। বলতেছে যে যা ইনকাম করেন সেখান থেকে 1/3 অংশ খরচ না করে যদি আপনি 1/4 অংশ খরচ করতেন, তাহলে আপনার 200 টাকা কম খরচ হতো। এই যে 200 টাকা কম খরচ হচ্ছে কেন? কারণ আপনি যে 1/3 অংশ খরচ করতেছেন সেটা না করে যদি 1/4 করেন, তার মানে কি আপনি কিছু কম খরচ করতেছেন না? কতটুকু কম খরচ করতেছেন? তাহলে আগের খরচ আর পরের খরচ এই দুইটা বাদ দিলেই তো পাবেন যে আপনি কতটুকু কম খরচ করতেছেন, সেটা হচ্ছে 200 টাকা। না বুঝলে বলেন প্লিজ। ওকে, তার মানে এই যে 1/3 অংশ, এই যে প্রশ্ন মতে 1/3 মাইনাস 1/4 ইজ ইকুয়াল টু 200 টাকা। এইটুকু বুঝছেন কিনা বলেন প্লিজ। ওকে, আচ্ছা এবার লসাগু করেন। লসাগু হচ্ছে 12, তাহলে এখানে থাকবে 4, এখানে থাকবে 3 ইজ ইকুয়াল টু 200 টাকা। তাহলে এখানে কত হচ্ছে 1/12 ইজ ইকুয়াল টু 200 টাকা। তার মানে 1/12 অংশ ইজ ইকুয়াল টু 200 টাকা। আগের যে অঙ্কগুলো ছিল সেখানে সরাসরি
কত কত অংশের মান বলে দেওয়া ছিল, আর এখানে সরাসরি 1/12 অংশের মান যে 200 টাকা এটা বলা নাই, বুঝে নিতে হবে, বের করে নিতে হবে। তাহলে 1/12 অংশ ইজ ইকুয়াল টু কত, 200 টাকা। তাহলে আমি লিখবো অতএব 1/12 অংশে ইজ ইকুয়াল টু 200 টাকা। অতএব 1 অংশ ইজ ইকুয়াল টু 1 অংশ বের করার সময় কি করতে হয়, এই জিনিসটা এখানে ভাগ করতে হয় না। এই পুরো যখন 1/12 ভাগ করবেন, এই 12 উপরে যায় গুণ হবে আর 1 নিচে ভাগ থাকবে না। ইয়েস, তার মানে জিনিসটা হলো 200 গুণ 12 আর নিচে হচ্ছে এই 1। হ্যাঁ, এখন 12 গুণ আমার কিন্তু তার আয় চাইছে, তার আয় মানে কি, তার আয় মানে পুরো আয়, আর পুরো আয়কে 1 অংশ বলে, সম্পূর্ণ আয়কে কি বলে, 1 অংশ বলে। তার মানে 1 অংশের মানই বের করতে বলছে, এরপরে স্টেপ আর করা লাগবে না। আমার কথা কিন্তু বুঝেন, অঙ্কে বলছে তার আয় কত, তার আয় মানে কি সম্পূর্ণ আয় কত, আর সম্পূর্ণ আয়কে কত অংশ বলে, 1 অংশ বলে। সম্পূর্ণ আয়, সম্পূর্ণ সম্পত্তি, সম্পূর্ণ জিনিস, এটাকে 1 অংশ বলে। তাই এই অঙ্কে আমরা 1 অংশ বের করবো। তাহলে 1 অংশ ইজ ইকুয়াল টু এই 12 দুগুণী হচ্ছে 24 আর এই দুইটা শূন্য, 2400 টাকা। তাহলে আমাদের উত্তর হচ্ছে 2400 টাকা। এই অঙ্কের টুইস্ট হচ্ছে এই যে এইটুক, হ্যাঁ, এটুক বুঝতে হবে। ওকে, আচ্ছা নেক্সটে কি বলছে? আচ্ছা, এইবার দেখেন এই অঙ্কের মানে আরেকটু টুইস্ট, হ্যাঁ, আরেকটু টুইস্ট। যদিও আমি এই অংশটা এখানে করাতে চাচ্ছি না, এখানে এই 66 নম্বর অঙ্কটা পরে করাবো, 66টা পরে করাবো, লাস্টে গিয়ে করাবো, সমস্যা নেই। দেখেন, কোন ব্যক্তির সম্পত্তির 2/3 অংশ পুত্রকে, সবাই একটু খেয়াল করবেন প্লিজ, এটাই খুব গুরুত্বপূর্ণ। কোন ব্যক্তির সম্পত্তির 2/3 অংশ পুত্রকে, 1/3 অংশ কন্যাকে দিলেন। কন্যা 1500 টাকা কম পেল। আচ্ছা, কন্যা 1500 টাকা কম পাইছে, এখানে খেয়াল করেন, কন্যা 1500 টাকা কম পেল। আচ্ছা, কন্যা যে কম পাইছে, কার চেয়ে, পুত্রের চেয়ে কম পাইছে। তার মানে এই 1500 টাকা কি বলেন তো, এই 1500 টাকা হচ্ছে এই পুত্র আর এই কন্যার সম্পত্তির পার্থক্য। কন্যা 1500 কম পাইছে না, কার চেয়ে, পুত্রের চেয়ে। তার মানে পুত্রের সম্পত্তি আর কন্যার সম্পত্তির পার্থক্য হচ্ছে 15 টাকা। তাহলে এই যে পুত্রকে দিছে 2/3 অংশ, আর সরি হ্যাঁ, পুত্রকে দিছে 2/3 অংশ, কন্যাকে দিছে 1/3 অংশ। এই 2/3 আর 1/3 এর পার্থক্য হচ্ছে এই 1500 টাকা। অঙ্কে বলছে তার সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত, মানে 1 অংশের মূল্য কত। ওকে, আচ্ছা এবার দেখেন, তাহলে প্রশ্ন মতে এই যে পুত্রের অংশ হচ্ছে 2/3 আর কন্যার অংশ হচ্ছে 1/3, এই দুইটার পার্থক্য হচ্ছে আমাদের 1500 টাকা ইজ ইকুয়াল টু 1500। ওকে, এখানে লসাগু কত, 3, তাহলে এখানে 2 - 1 ইজ ইকুয়াল টু 1500। তাহলে 1/3 ইজ ইকুয়াল টু 1500। ওকে, তার মানে এই যে 1/3 অংশের মান 1500, অঙ্কে চাইছে সম্পূর্ণ সম্পত্তি মানে 1 অংশ। তাহলে 1/3 অংশের মান আপনি লিখবেন, 1/3 অংশের মান ইজ ইকুয়াল টু 1500। অতএব 1 অংশের মান, তাহলে এই অংশটা কি হবে, এখানে যে ভাগ হবে, ভাগ হলে এই 3 উপরে চলে যাবে আর এই 1 নিচে আসবে। 1 নিচে দিলেই কি, না দিলে কি, 3 দিয়ে 15 হচ্ছে 45 আর দুইটা শূন্য তো থেকে গেল। তার মানে 4500 টাকা, 4500 টাকা। ক্লিয়ার বিষয়টা, 4500 টাকা। ওকে, নেক্সট। আচ্ছা দেখেন, কোন সম্পত্তির 7/8 অংশের মূল্য 9212 টাকা। আচ্ছা, 7/8 অংশের মূল্য 9212 টাকা, ওই সম্পত্তির 3/4 অংশের মূল্য কত? ওকে ফাইন, তাহলে একটা রেফারেন্স দেওয়া আছে কি, 7/8 অংশের মূল্য এত। তাহলে আমরা লিখবো, দেখেন 7/8 অংশের মূল্য, এই যে আমি দাগ দিচ্ছি, আপনারা এটা লিখবেন। হ্যাঁ, 7/8 অংশের মূল্য ইজ ইকুয়াল টু 9212 টাকা। অতএব 1 অংশের মূল্য তাহলে কি হবে, এই পুরোটাও এখানে যে ভাগ হবে, ভাগ হলে এই 8 চলে যাবে উপরে, 7 থাকবে নিচে। তার মানে 9212 ইন্টু 8 ডিভাইডেড বাই 7। এখন অঙ্কেতে 1 অংশের মূল্য চাইনি, চাইছে 3/4 অংশের মূল্য। তাই পরবর্তী স্টেপ, অতএব 3/4 অংশের মূল্য হবে এই 9212 ইন্টু 8 ডিভাইডেড বাই 7। এই পুরোটার সাথে এই 3/4টা কি হবে, গুণ হবে, মানে এই যে এখানে 3/4 গুণ হবে। আমি এই ক্যালকুলেশনটা আলাদা করে এখানে করে দিচ্ছি। দেখেন 9212 ইন্টু হচ্ছে 8 ডিভাইডেড বাই 7 ইন্টু হচ্ছে 3/4। দেখেন এই 4 দিয়ে এটা যাবে 2 বার,
এই 7 দিয়ে এটাকে কাটা যাবে, আপনাকে আশা রাখতে হবে। কেন? কারণ টাকা পয়সার হিসাব নিশ্চয়ই দশমিক আসবে না, যদিও অপশনে একটা দশমিক আছে। তা আমি দেখি এটা, কারণ 3 দিয়ে তো 7 কাটা যায় না, তাহলে হয় 7 দিয়ে এটা কাটা যাবে, না হলে যাবে না। ব্যাস, 9 এর ভিতর 7 কয়বার যায়? একবার যায়। 7 একে 7 থাকলো 2, 2 এর পর 2 22, 22 এর মধ্যে 7 3বার, 3 7 21 থাকলো 1, 1 এর পরে 1 11, 7 দিয়ে 11 কে একবার, 7 একে 7 থাকলো 4, 4 এর পরে 2 42, 6 7 42। ঠিক আছে, তাহলে এটা 1316 ইন্টু 3 দুগুণী 6। এবার 6 এর নামটা 6 6 36 6 হাতে 3, 6 1 6 3 9, 3 6 18 8 হাতে 1, 6 1 6 আর 1 7, 7896 টাকা। 7896 টাকা। দেখেন অপশনে আছে 7896। এই যে 7000, না না, এই যে 7896, 4 নম্বর অপশন। তবে আমি অপশন দেখে একটু বলে দিচ্ছি। 68 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে ডি নম্বর অপশন, 7896। ঠিক আছে, এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেখেন কি বলছে। কোন সম্পত্তির 7/8 অংশের মূল্য হচ্ছে 9212 টাকা। ওকে, তাহলে ওই সম্পত্তির 3/2 অংশের মূল্য কত? তাহলে 7/8 অংশের মূল্য দেওয়া আছে, দেখেন। তাহলে 7/8 অংশের মূল্য হচ্ছে 9212 টাকা। হ্যাঁ, 1 অংশের মূল্য 9212, 9212, এই 8 চলে যাবে উপরে আর 7 থাকবে নিচে, অর্থাৎ 3/2 অংশের মূল্য। 9212 ইন্টু 8 ডিভাইড বাই 7 ইন্টু হচ্ছে 3/2। এই ক্যালকুলেশনটা আমি আলাদা জায়গায় দেখা দিচ্ছি। এই 2 দিয়ে 8 এর মধ্যে 4 বার যাবে, এই 7 দিয়ে এটা তো কাটা যায়, জানেন কতবার গেছিলাম ভুলে গেছি, আরেকবার দেখে নিচ্ছি। একই অঙ্ক, হ্যাঁ, 1316 বার, 1316। তাহলে 7 দিয়ে এটা যাবে 1316 বার। আগের বার করাইছি তাই করাচ্ছি না, আগের বার কাটাকাটি তো দেখাই দিলাম। এবার এইটা দিয়ে এই গোটাকে গুণ, তাহলে এই 3 আর 4 গুণ করলে হবে 12, তাহলে এই 1316 সাথে 12 গুণ। এখন 12 নামটা 6 12 72 এর 2 হাতে 7, 12 1 12 আর 7 19 এর 9 হাতে 1, 3 12 36 1 37 হাতে 3, 12 1 12 আর 3 15, 15792, 15792, 15792। এই যে 15792, ক্লিয়ার? 12 নামতা। 19 পর্যন্ত নামতা আপনাকে মনে রাখতে হবে যদি ভালো করতে চান ক্যালকুলেশনে। 19 10 কে 190 যদি নাও পারেন, অন্তত 5 পর্যন্ত, যে 5 1995, 3 1957, 4 1976, হ্যাঁ 19 পর্যন্ত, অন্তত মিনিমাম 5 পর্যন্ত মনে রাখবেন। আমি দেখাবো যে ক্যালকুলেশনের ক্লাস শুরু করবো সামনের সপ্তাহে, তখন আপনাদেরকে দেখাই দিব কিভাবে এগুলা করতে হয়। আচ্ছা, এইটা আর 66 নাম্বার একই কোশ্চেন, এগুলো লাস্টে করাবো, লাস্ট। আচ্ছা, এবার দেখেন, এবার বাঁশের প্রশ্ন, বাঁশ প্র্যাকটিক্যাল কোশ্চেন। দেখেন, একটি বাঁশের 2/5 অংশ লাল, 1/4 অংশ কালো এবং 1/3 অংশ সবুজ কাগজে আবৃত। অবশিষ্ট 6 মিটার, অবশিষ্ট অংশ 6 মিটার হলে বাঁশটির দৈর্ঘ্য কত? আচ্ছা, আচ্ছা দেখেন, এই অঙ্ক মানে বাঁশে কাগজ লাগানো থাকে কোথায়? আমরা স্পোর্টসে কি করতাম জানেন? স্পোর্টসে বাঁশের উপরে ওই যে পতাকা টানাতে হতো, তো বাঁশের উপর আমরা বিভিন্ন রঙিন কাগজ দিতাম। একটা অংশে সবুজ কাগজ দিতাম, একটা অংশে লাল কাগজ দিতাম, একটা অংশে হলুদ কাগজ দিতাম। আপনারাও করছেন। তো এটা কিন্তু সেই অংশ, একটি বাঁশের 2/5 অংশ লাল। মনে করেন এটা একটা বাঁশ, সবাই একটু তাকান প্লিজ, আগে বোঝেন অঙ্কটা। এটা একটা বাঁশ, হ্যাঁ, এই বাঁশের 2/5 অংশ লাল, এই যে 2/5 অংশ লাল। আচ্ছা, তো 2/5 অংশ, এই যে 2/5 অংশ লাল, একটু লাল করে দিলাম, রেড করে দিলাম, দেখেন 2/5 অংশ লাল দেখা যাচ্ছে। 1/4 অংশ কালো, এরপরে 1/4 অংশ বলে কালো। আচ্ছা, 1/4 অংশ কালো, এই যে এটা কালো করে দিলাম, এই যে কালো করে দিলাম, লালের পরে কালো। হ্যাঁ, তারপর হচ্ছে কি 1/3 অংশ সবুজ, সবুজ আছে এখানে, গ্রিন গ্রিন গ্রিন, কোনটা গ্রিন? গ্রিন, এটা মানে গ্রিন নাকি? যদি গ্রিন, একদম গ্রিন পাওয়া যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, 1/3 অংশ সবুজ, এই যে সবুজ। আর
অবশিষ্ট অংশ 6 মিটার, মানে এই যে কালার করছি, কালার করার পরে অবশিষ্ট যে অংশটুকু আছে এই যে এইটুকু হচ্ছে 6 মিটার। অঙ্ক কি বুঝছেন? বলছে তাহলে এই সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত? তাহলে এই যে এইটুকু হচ্ছে 2/5 অংশ, এইটুকু হচ্ছে রেড, হ্যাঁ রেড, এই রেড আর দ্বারা রেড বোঝাচ্ছি। এরপরে 1/4 অংশ, এই যে 1/4 অংশ এটা হচ্ছে ব্ল্যাক। এই যে গ্রিন 1/3 অংশ গ্রিন। তাহলে এই রেড, ব্ল্যাক, গ্রিন এই সবগুলো মিলে কত? এই অংশগুলো যোগ করলে আমি পাবো কি, যে কালার করা অংশ কতটুকু আছে। খেয়াল করেন প্লিজ, এই ধরে নিব যে ধরি সম্পূর্ণ বাঁশ হচ্ছে 1 অংশ, পুরো বাঁশটা হচ্ছে 1 অংশ, হ্যাঁ এটা ধরে নেবেন, ধরি সম্পূর্ণ বাঁশ 1 অংশ। এবার এই 1 অংশ বাঁশের মধ্যে কালার করা অংশ কতটুক, রেড, ব্ল্যাক এবং গ্রিন মিলে কতটুক, তাহলে এই সব যোগ করব। এগুলো সব যোগ করলে আমি কালার করা অংশ পেয়ে যাব। তাহলে এই পুরো 1 অংশ বাঁশ থেকে কালার করা অংশ বাদ দিলে আমি এই যে উপরে যে অংশটা আছে যার কালার নাই সেটুকু পেয়ে যাব, সেটুকু হচ্ছে 6 মিটার। এই জন্য আমরা প্রথমে কি করব, ধরি সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য 1 অংশ, ধরি সম্পূর্ণ বাঁশ ইজ ইকুয়াল টু 1 অংশ। এখন এই যে রেড প্লাস ব্ল্যাক প্লাস গ্রিন ইজ ইকুয়াল টু কত, যোগ করেন সব। রেড হচ্ছে 2/5, ব্ল্যাক হচ্ছে 1/4, গ্রিন হচ্ছে 1/3। এবার লসাগু হচ্ছে 4 5 20, 3 5 60। তাহলে এখানে কত, 5 12 তে 60, 5 12 তে 60, 12 2 24 প্লাস 4 15 60 প্লাস 3 20 60। তাহলে উপরে দেখেন কত, 20 আর 15 হচ্ছে 35, 35 আর হচ্ছে 24, 35 আর 20 55 আর 59। তাহলে 59 ডিভাইডেড বাই 60, দেখেন তাহলে 59 ডিভাইডেড বাই 60 অংশ কি, এই বাঁশের 59 ডিভাইডেড বাই 60 অংশ হচ্ছে কোনো না কোনো রং বা কাগজ দ্বারা আবৃত। তাহলে এই যে 59 ডিভাইডেড বাই 60 এইটুকু হচ্ছে কোনো না কোনো কাগজ দ্বারা আবৃত, হয় রেড নাইলে ব্ল্যাক নাইলে গ্রিন। তাহলে এই 59 ডিভাইডেড বাই 60 অংশের বাইরে যতটুকু আছে সেটা কি, কোনো কাগজ নাই, মানে ওই যে ওইটুকু। তাহলে অতএব অবশিষ্ট অংশ, এই যে অতএব অবশিষ্ট অংশ মানে কাগজ ছাড়া অবশিষ্ট অংশ কেমনে পাবেন, টোটাল অংশ 1 না, এই 1 থেকে এই কালারফুল অংশ কাগজে আবৃত অংশ 59/60 বিয়োগ করে দিতে হবে, 59 ডিভাইডেড বাই 60। লসাগু হচ্ছে 60, তাহলে 60 মাইনাস 59 ইজ ইকুয়াল টু 1/60। এই 1/60 কি, এই 1/60 হচ্ছে এই উপরের 6 মিটারের সমান। এইবার লিখবো অতএব 1/60 মিটার 1/60 অংশ ইকুয়াল টু 6, অতএব 1 অংশ মানে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য। দেখেন, হ্যাঁ তাহলে এখন কি লিখবেন, 1/60 অংশ ইজ ইকুয়াল টু 6 মিটার। অতএব সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য মানে 1 অংশ ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে, এই 6 এর নিচে 1/60 চলে যাবে, মানে 6 এর নিচে 1/60, তাহলে কি হবে, এই 60 উল্টে উপরে চলে যাবে আর এই 1 নিচে আসবে, 1 নিচে দিলেও যা না দিলেও তাই। তাহলে 6 6 36 আর একটা শূন্য, 360 মিটার। অঙ্কটা কি বুঝতে পারছেন আপনারা সবাই? 360 মিটার। অঙ্কটা খুবই সহজ বাট অনেক ইম্পর্টেন্ট। আপনারা দেখবেন বিভিন্ন জায়গাতে এই প্রশ্ন অনেকবার আসছে। হয়েছে? আচ্ছা, তো অনেকে মনে করতে পারে যে ভাই এই অঙ্ক তো করতে অনেক সময় লাগবে। একেবারেই না, একেবারে খুবই কম সময় লাগবে, খুবই কম সময় লাগবে। কিভাবে? আপনি তো জানেনই যে এই কালারফুল যে অংশগুলো আছে সব অংশ যোগ করতে হবে, সব অংশ যোগ করলে পরে তারপরে 1 থেকে ওইটুক বাদ দিলে কালার ছাড়া যে অংশ আছে সেটা পেয়ে যাব, ব্যাস। হ্যাঁ, তাহলে দেখেন, তাহলে অঙ্কটা আসলে একেবারেই সহজ। আপনি কিভাবে করবেন পরীক্ষার হলে, আপনি জানেন যে আপনি এইভাবে লিখবেন, রেড প্লাস গ্রিন প্লাস ব্ল্যাক ইজ ইকুয়াল টু 2/5 প্লাস 1/4 প্লাস 1/3। লসাগু হচ্ছে 60, তাহলে 5 12 তে 60, 24, 4 15 60, 3 20 60, 59 ডিভাইডেড বাই 60। এই 59 ডিভাইডেড বাই 60 হচ্ছে বাসে কালার করা অংশ। তাহলে কালার বাদে অংশ কত আছে, 1/এইটা 59/60 মানে 1/60। এইবার 1/60 ইকুয়াল টু 6 মিটার, এক অংশ ইকুয়াল টু কত, ব্যাস খুবই সহজ, তাড়াতাড়ি হবে। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, এইবার দেখেন এই অঙ্কটা দেখেন, আচ্ছা একটি বাঁশের 1/4 অংশ কাদায়, 3/5 অংশ পানিতে এবং 3 মিটার পানির উপরে আছে, বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত? আচ্ছা, এই অঙ্কটা
মানে এই অঙ্কটা একটা প্র্যাকটিক্যাল অঙ্ক জানেন, দেখবেন। আচ্ছা, আপনারা পুকুরে গোসল করছেন, তো আমরা পুকুরে গোসল করার সময় কি করতাম জানেন, ওই পুকুরের মাঝখানে একটা বাঁশ গাড়তাম, লম্বা একটু বিশাল একটা লম্বা বাঁশ গাড়ি রাখতাম। কেন? সবাই সাঁতরায় যায়, মানে ছোটবেলায় তো বেশিক্ষণ সাঁতরাতে পারতাম না, সাঁতরাতে মানে হাঁপাই যেতাম, তখন ওই পুকুরের ওই মাঝখানের বাঁশ যায় ধরে একটু রেস্ট নিতাম, তারপর আবার আমরা চলে আসতাম। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে বিষয়টা হচ্ছে, মনে করেন এটা একটা পুকুর, হ্যাঁ, যদি এটা পুকুর না, মানে বলছি আর কি, এই পুকুরের এই পর্যন্ত পানি আছে, এই পর্যন্ত পানি, এই যে এখান থেকে এই পর্যন্ত পানি, এই পর্যন্ত পানি, এটা হচ্ছে ওয়াটার, হ্যাঁ, এটা হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে ওয়াটার, এখানে হচ্ছে ওয়াটার, হ্যাঁ। আর এর উপর হচ্ছে বায়ু, পানির উপরে কি আছে? বায়ু আছে। আর এর নিচে মাটি, এই যে এই যে এই যে এই যে এর নিচে মাটি, এই যে এই দাগের নিচে মাটি, কারণ পুকুরের তো লাস্টে মাটি থাকে, তার উপরে পানি, তার উপরে বায়ু। এইবার আপনি যদি একটা বাঁশ এখানে গাড়েন, এই বাঁশ যদি আপনি এরকম রাখেন, এই যে এরকম এরকম দেখেন এরকম, তাহলে কি বাঁশ থাকবে? না, বাঁশটাকে গেড়ে এই মাটির ভিতরে কিছুটা ঢুকাই দিতে হবে, এই যে মাটির ভিতরে কিছুটা ঢুকাই দিতে হবে। এইটুক হচ্ছে মাটির তলে, এইটুক হচ্ছে পানির ভিতরে, আর এইটুক হচ্ছে পানি ছাড়া, মানে বাতাসে, বায়ুতে। ওকে, আচ্ছা, বালতি হোক, বালতি, সমস্যা নেই। তাহলে এই যে একটি বাঁশের 1/4 অংশ কাদায়, কাদা মানে ওই যে মাটি, পানির লাস্টে, পানির শেষে যে কাদা থাকে না, মাটি থাকে না, ওই কাদার ভিতরে যে 1/4 অংশ, এটুকু হচ্ছে কাদা, এইটুকু হচ্ছে 1/4 অংশ, 3/5 অংশ পানিতে, এই যে এইটুকু হচ্ছে 3/5 অংশ, এই যে 3/5, ওকে। এবং 3 মিটার পানির উপরে আছে, এই যে 3 মিটার, এইটুকু হচ্ছে 3 মিটার পানির উপরে আছে। বলছে বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত? পুরো দৈর্ঘ্য চাইছে। তো ওই কাগজ লাগানোর মতোই, ওই কাগজ লাগানোর মতোই, ওই কাগজ লাগানোর মতোই। তার মানে আমার কাদা প্লাস পানি ইজ ইকুয়াল টু, তাহলে এই যে কাদা, কতে কাদা, পতে পানি, হ্যাঁ, তাহলে কাদা প্লাস পানি ইজ ইকুয়াল টু কত? 1/4 প্লাস 3/5, লসাগু হচ্ছে 20, 4×5 20, 4×5 20, 3×4 12, তাহলে উপর হচ্ছে 17/20। তাহলে এই 17/20 কি? এই 17/20 অংশ হচ্ছে কাদা প্লাস পানি মিলে। তাহলে কাদা পানি বাদে কি আছে? অবশিষ্ট অংশ, হ্যাঁ, অবশিষ্ট অংশ মানে পানির উপরে। তাহলে অতএব পানির উপরে কত অংশ আছে? এই টোটাল এক অংশ থেকে এই কাদা প্লাস পানির অংশ বাদ দিতে হবে। তাহলে অতএব পানির উপরে আছে, অতএব পানির উপরে আছে 1 মাইনাস 17/20, 20 লসাগু, 20 মাইনাস 17, 3/20, তার মানে পানির উপর আছে 3/20 অংশ। আর অঙ্কে বলা আছে যে পানির উপরে আছে 3 মিটার, তাহলে এই 3/20 অংশই হচ্ছে এই 3 মিটার। তাহলে আমরা লিখব অতএব 3/20 অংশ ইজ ইকুয়াল টু 3 মিটার। আর অঙ্কে হয়েছে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য মানে 1 অংশ, তাহলে 1 অংশ ইজ ইকুয়াল টু এই 3 কে এই পুরোটা যায় এর নিচে ভাগ হবে, ভাগ হলে 20 উপরে চলে যাবে, আর এই 3 নিচে আসবে, 3 3 ক্যান্সেল, তার মানে উত্তর হচ্ছে 20 মিটার। তাহলে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। হয়েছে এটা? হ্যাঁ। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, এটা কি হবে? এটা কি হবে? আপনারা করেন তো, এটা কত হবে? একই কোশ্চেন। দেখেন এখানে বলছে অর্ধাংশ, এখানে কিন্তু এই অর্ধাংশ মানে 1/2, অর্ধাংশ মানে কি জানেন? এই যে 1/3 অর্ধাংশ, হ্যাঁ, অর্ধাংশ মানে 1/2, মানে 1/2 অংশ, 1/3 মানে 1/3 অংশ, সরাসরি না বলে মানে কথাই বলে দিচ্ছে। এটা করেন তো, কত আসে বলেন তো? আমি একটু পানি খেয়ে নিই, পানির বিরতি দিলাম, হ্যাঁ। হয়েছে এটা? সবাই করে ফেলছে? 72 মিটার না? দেখি তাহলে অর্ধাংশ মাটিতে, তাহলে মাটিকে আমি ম দ্বারা প্রকাশ করতেছি
1/3 পানির মধ্যে, পানিকে আমি প দ্বারা প্রকাশ করতেছি, তাহলে মাটি প্লাস পানি ইকুয়াল টু 1/2 প্লাস 1/3, 1/2 প্লাস 1/3। তাহলে 3 দুগুণী 6, এখানে 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 5/6। তাহলে 5/6 অংশ হচ্ছে মাটি পানি মিলে। তাহলে মাটি পানি মিলে এর বাইরে মাটি পানি বাদে যা আছে সেটা কি পানির উপরে, মানে মাটি পানি বাদে যা আছে, হ্যাঁ। তাহলে অতএব পানির উপরে থাকবে হচ্ছে, অতএব পানির উপরে কত 1 থেকেই 1/5/6 বাদ দিলে 1/6, তাহলে 1/6 অংশ হচ্ছে কি বলেন তো, মানে পানির উপরে আছে। আর বলে দিছে পানির উপরে আছে 12 ফুট, হ্যাঁ। তার মানে এই 1/6 হচ্ছে 12 ফুট। তাহলে 1/6 ইজ ইকুয়াল টু 12 ফুট। অতএব 1 অংশ ইজ ইকুয়াল টু এই 12, 6 চলে যাবে উপরে, নিচে আসবে 1, 6 12 72 ফুট, 72 ফুট। তাহলে আমাদের উত্তর হচ্ছে 72 ফুট, 72 ফুট। ক্লিয়ার বিষয়টা? ওকে, আচ্ছা, এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা দেখেন, একটি খুঁটির 5/6 অংশ কালো এবং বাকি অংশ সাদা। একটা খুঁটির 5/6 অংশ কালো এবং বাকি অংশ হচ্ছে সাদা। তার মানে এখানে কিন্তু কালো এবং সাদা ছাড়া কোনো কিছু নাই। আগের অঙ্কে যেমন কালো সাদা আর বাকিটা কি কোনো রং নাই, কিন্তু এখানে কিন্তু কালো আর সাদা, তার মানে একটা অংশ কালো আর একটা অংশ সাদা। ওকে, তাহলে 5/6 অংশ কালো এবং বাকি অংশ সাদা। খুঁটির কালো এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য 6 মিটার। এবার কি বুঝতেন? তার মানে এই যে কালো অংশ আর বাকি অংশ সাদা, প্রশ্ন হচ্ছে সাদা কত অংশ, সাদা কত অংশ, সাদা কতটুক সেটুক কিন্তু দেওয়া নাই। এই অঙ্কে কিন্তু কালো অংশের পরিমাণ 5/6, কিন্তু সাদা অংশের পরিমাণটা দেওয়া নাই। তাহলে সাদা অংশের পরিমাণ কেমনে বের করবেন? কারণ টোটাল ওয়াশ তো 1 থেকে আমি যদি কালো বাদ দেই তাহলে তো সাদা পেয়ে যাব। তাহলে প্রথম কাজ হচ্ছে আগে সাদা অংশটা বের করব। তাহলে সাদা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কালো, এই যে 1 মাইনাস কালো, 1 মাইনাস কালো হচ্ছে 5/6, তাহলে 1 মাইনাস 5/6 মানে 1/6 অংশ, 1/6 অংশ। তাহলে 1/6 অংশ হচ্ছে সাদা, হ্যাঁ। এখন অঙ্কে কি বলছে? অঙ্কে বলছে এই কালো অংশ এবং সাদা অংশের দৈর্ঘ্যের পার্থক্য 6 মিটার। তার মানে এই যে কালো অংশ আর এই যে সাদা অংশ, এই দুটার পার্থক্য হচ্ছে 6। তাহলে প্রশ্ন মতে এই দুটার বিয়োগফল। এবার কি বুঝতেছেন? প্রশ্ন মতে কালো মাইনাস সাদা, এই যে কালো মানে ব্ল্যাক, সাদা মানে হোয়াইট, ইজ ইকুয়াল টু 6। তাহলে কালো হচ্ছে 5/6, সাদা হচ্ছে 1/6 ইজ ইকুয়াল টু 6। লসাগু হচ্ছে 6, তাহলে এখানে 5 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 6। তাহলে 4/6 ইজ ইকুয়াল টু 6। তার মানে 4/6 অংশ, 4/6 অংশ ইজ ইকুয়াল টু 6 মিটার। অঙ্কে বলছে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য মানে 1 অংশ। তাহলে অতএব 1 অংশ ইজ ইকুয়াল টু এই 6 এর নিচে এটা যে ভাগ হবে, তাহলে 6 চলে যাবে উপরে আর এই 4 আসবে নিচে। দেখেন উপরে হচ্ছে 36 আর 4 দিয়ে কাটলে 9 বার। দেখেন তাহলে 36 ডিভাইডেড বাই 4, 4 9 36। তাহলে উত্তর হচ্ছে 9 মিটার। 9 মিটার, 9 মিটার আছে অপশনে, এই যে 1 নাম্বার অপশনে আছে 9 মিটার। তাহলে উত্তর হচ্ছে 9 মিটার। ক্লিয়ার? উত্তর হচ্ছে 9 মিটার। হ্যাঁ, ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন এখানে কি বলছে, এখানে বলছে একটি বাঁশের 0.15 অংশ। দেখেন এবার কিন্তু ভগ্নাংশে না দিয়ে দশমিক আকারে প্রকাশ করছে। ভগ্নাংশে না দিয়ে কি আকারে প্রকাশ করছে? দশমিক আকারে। সমস্যা নাই। 0.15 অংশ হচ্ছে কাদায়, 0.65 অংশ হচ্ছে পানিতে। যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয় তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? দেখেন তার মানে এই কাদার অংশ আর পানির অংশ যোগ করে 1 থেকে বিয়োগ করলে আমরা ওই পানির উপরে যে অংশ আছে সেটা পাবো, মানে ওই আগের অঙ্কের মতোই। হ্যাঁ, তাহলে পানি, কাদা, কাদা প্লাস পানি ইজ ইকুয়াল টু 0.15 প্লাস 0.65। আচ্ছা 65 আর 15 কি 80 না? তার মানে দুটা যোগ করলে 0.8 অংশ। তাহলে কাদা পানি হচ্ছে 8 অংশ। তাহলে পানির উপরে কত আছে? তাহলে অতএব পানির উপরে কেমনে পাবেন বলেন তো? টোটাল 1 থেকে এটুকু বাদ দিতে হবে, তাহলে 0.2 অংশ।
0.2 অংশ। হ্যাঁ, তার মানে কাদা পানি বাদে আছে 0.2 অংশ, মানে পানির উপরে, সরি কাদা পানি না, মানে কাদা আর মাটি বাদ, কাদা পানি বাদে আছে হচ্ছে 0.2 অংশ, মানে পানির উপরে। হ্যাঁ, আর এই 0.2 অংশই হচ্ছে এই 4 মিটার। তাহলে 0.2 অংশ ইজ ইকুয়াল টু 4 মিটার, অতএব সম্পূর্ণ পাশের দৈর্ঘ্য চাইছে, মানে 1 অংশ ইজ ইকুয়াল টু 4 ভাগ 0.2। এই পয়েন্ট তুলে দিলে এবার দেখেন, তাহলে 4 ভাগ 0.2, এই পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর একটা শূন্য, ব্যাস। 2 দুগুণি 4, এই 2 আর 10 গুণ করলে 10 দুগুণি 20 মিটার। তাহলে আমাদের অঙ্কের উত্তর হচ্ছে 20 মিটার। অঙ্কের উত্তর হচ্ছে 20 মিটার। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এই নেক্সট অঙ্ক করার আগে আমরা ওই যে 66 নাম্বার প্রশ্ন ওইদিকে ফিরে আসছিলাম না, রেখে আসলাম 70। আচ্ছা, 70 এবং 66 সবাই একটু মনোযোগ দেন, আগে এটা শুনে নেন। 70 আর 66 সেম, হ্যাঁ সেম কোশ্চেন। 70 66 সেম কোশ্চেন, সুতরাং আপনার যে কোনো একটা করলেই হবে। হ্যাঁ, সবাই একটু তাকান, এখানে একটু আপনাকে সতর্ক হতে হবে, এখানে ভুল হওয়ার মানে অনেক বড় একটা চান্স আছে। হ্যাঁ, দেখেন কি বলছে, এক ব্যক্তি তার মোট সম্পত্তির 3/7 ব্যয় করার পরে অবশিষ্টের 5/অংশ ব্যয় করে দেখলেন তার নিকট 1000 টাকা রয়েছে। এই অঙ্কটা এই যে দেখেন, তার মানে প্রথমে সে দেখেন, এদিকে তাকান, প্রথমে সে তার কাছে যে সম্পত্তি আছে সে প্রথমে সেই সম্পত্তির 3/7 ব্যয় করছে। 3/7 ব্যয় করে তার কাছে যতটুকু আছে তত অংশের এতটা ব্যয় করছে। এই যে অবশিষ্টের 3/7 ব্যয় করার পরে অবশিষ্টের 5/12 ব্যয় করে দেখেন যে তার কাছে 1000 টাকা আছে। তার মোট সম্পত্তি মূল্য কত? এইখানে একটা টুইস্ট আছে যে অবশিষ্টের, খেয়াল করেন প্লিজ। তাহলে আমি কি বলি, এখানে সে ব্যয় করছে কয় স্টেপে বলেন তো? এখানে সে ব্যয় করছে কয় স্টেপে? 2 স্টেপে। প্রথমে সে ব্যয় করছে 3/7, মানে মোট যে সম্পত্তি আছে, মোট সম্পত্তি মানে 1 অংশ ধরে নিতে হবে, মোট সম্পত্তি 1 অংশ, মোট সম্পত্তি ইজ ইকুয়াল টু 1 অংশ, মোট সম্পত্তি ইজ ইকুয়াল টু 1 অংশ। এই 1 অংশ সম্পত্তি থেকে সে 3/7 প্রথমে ব্যয় করছে। তাহলে 3/7 ব্যয় করার পরে তার কাছে নিশ্চয়ই কিছু না কিছু আছে। তাহলে আমরা কি করব, প্রথমে দেখেন, প্রথমে ব্যয় করার পর অবশিষ্ট থাকে ইজ ইকুয়াল টু, প্রথমে এই 1 অংশ থেকে ব্যয় করছে 3/7, 7 লসাগু 7 - 3 ইজ ইকুয়াল টু 4/3। তাকান প্লিজ, প্রথমে 3/7 ব্যয় করছে, 3/7 ব্যয় করার পর এই যে লিখছি প্রথমে ব্যয়, কারণ এখানে 2 বার ব্যয় করছে, এই জন্য প্রথম দ্বিতীয় লিখতেছি। হ্যাঁ, প্রথমে ব্যয় করার পর অবশিষ্ট থাকে 4/7, 4/3। এইবার প্রথমে 3/7 ব্যয় করার পরে অবশিষ্টের মানে এই 4/3 অংশের, 4/3 কেন 4/7। আচ্ছা, তার মানে সে প্রথমে যে 3/7 ব্যয় করছে, প্রথমে 3/7 ব্যয় করার পরে তার কাছে 4/7 সম্পত্তি আছে। এই যে 4/7 সম্পত্তি আছে, দ্বিতীয়বার ব্যয় করার সময় এই 4/7 এতটুকু ব্যয় করছে। এই জন্য আপনাকে দ্বিতীয় স্টেপে কতটুকু ব্যয় করছে সেটা বের করে নিতে হবে। দ্বিতীয়বারে ব্যয় করে কত বলেন তো? এই 4/7 5/12, তাহলে 4/7 এর 5/12, তাহলে 4/7 এর মানে গুণ 5/12। এই 4 দিয়ে 12 যাবে 3 বার, উপরে থাকলো 5 আর নিচে 3 সাথে 21। সবাই একটু তাকান, তাহলে সে মোট কতটুকু ব্যয় করছে বলেন তো? আমাকে বলেন তো, এবার বলেন প্লিজ, মোট কতটুকু ব্যয় করছে? কত কত যোগ করবেন? মোট কতটুকু ব্যয় করছে? সে ব্যয় করছে মোট কত? ব্যয় করছে মোট কত? দেখেন, প্রথম স্টেপে সে ব্যয় করছিল 3/7, দ্বিতীয় স্টেপে সে ব্যয় করছে 5/21, মানে তার মোট সম্পত্তির 5/21। হ্যাঁ, তাহলে এই প্রথম স্টেপ আর দ্বিতীয় স্টেপে মোট ব্যয় করছে কত?
প্রথম স্টেপ আর দ্বিতীয় স্টেপে মোট ব্যয় করছে 3/7 প্লাস 5/21। ঠিক আছে, তাহলে অতএব মোট ব্যয় ইকুয়াল টু 3/7 প্লাস 5/21। লসাগু কত? লসাগু হচ্ছে 21। তাহলে এখানে 3 সাথে 21, 3 3 9 প্লাস এখানে 5, তাহলে 14/21। 14/21 এখানে কাটাকাটি যায় 7 দিয়ে, দেখেন না কাটাকাটি করলেও হবে, সমস্যা নেই। 7 দুগুণি 14, 3 সাথে 21, তার মানে 2/3 অংশ। তার মানে 2/3 অংশ হচ্ছে মোট ব্যয়, বুঝতে পারছেন? ইয়েস। 5/12। 5/12 কেন যোগ করলেন? 5/12 কেন যোগ করলেন? অবশিষ্ট যে সম্পত্তি ছিল সেই অবশিষ্ট সম্পত্তির 5/12 অংশ ব্যয় করছে। তাহলে আমাকে বের করতে হবে না যে অবশিষ্ট সম্পত্তি যতটুকু ছিল তার 5/12 কত? তার 5/12 তো 5/21। তাহলে আমাকে বলেন 2/3 অংশ, তার মানে এই 2/3 অংশ সে ব্যয় করছে 2 স্টেপে। ক্লিয়ার? তাহলে এখন তার কাছে অবশিষ্ট কতটুকু আছে? ওই যে মোট সম্পত্তি 1, সেই 1 থেকে এখন এই যে 2 স্টেপে সে ব্যয় করছে 2/3, এটা বাদ দিতে হবে। তাহলে অতএব অবশিষ্ট সম্পত্তি 2 বার, এবার লেখেন অতএব 2 বারে ব্যয় করার পর অবশিষ্ট সম্পত্তি ইজ ইকুয়াল টু টোটাল 1, আর 2 বারে ব্যয় করছে হচ্ছে 2/3, তাহলে 1 থেকে 2/3 বাদ দিতে হবে, তাহলে থাকবে কত? 1/3। এই যে তার মানে 1/3 অংশ তার কাছে আছে। আর তার মোট সম্পত্তি হচ্ছে, তাহলে প্রথমে সে 3/7 অংশ ব্যয় করছে, ব্যয় করার পরে যে অবশিষ্ট সম্পত্তি ছিল তার 5/2 অংশ ব্যয় করার পর দেখলো যে তার কাছে 1000 টাকা আছে। তার মানে 2 স্টেপে ব্যয় করার পরে তার অবশিষ্ট আছে 1000 টাকা, আর 2 স্টেপে ব্যয় করার পরে তার কাছে অবশিষ্ট আছে 1/3 অংশ। তার মানে এই 1/3 অংশ হচ্ছে এই 1000 টাকা। ক্লিয়ার বিষয়টা? তাহলে লিখবেন অতএব 1/3 অংশ ইজ ইকুয়াল টু 1000। অতএব সম্পূর্ণ সম্পত্তি মানে হচ্ছে 1 অংশ ইজ ইকুয়াল টু এই 1000 কে এই 1/3 দিয়ে ভাগ করলে 3 যাবে উপরে, নিচে আসবে 1, তাহলে 3000 টাকা। 3000 টাকা। ক্লিয়ার? আপনারা কি বুঝছেন এই কোশ্চেনটা? মানে এই অঙ্কের টুইস্টটা কিন্তু এই যে এখানেই, যে সে যে 2 স্টেপে ব্যয় করছে, তাহলে প্রথমে ব্যয় করছে 3/7। অনেকে এখানে ভুল করবে কি জানেন? মোট ব্যয় ইজ ইকুয়াল টু 3/7 প্লাস 5/12, এটা করলে অঙ্ক শেষ। 3/7 প্রথমে ব্যয় করছে, ব্যয় করার পরে যতটুক ছিল সেই অংশের এতটুক ব্যয় করছে। তাহলে আমাকে দ্বিতীয় ব্যয়ে যায় বের করতে হচ্ছে যে যতটুকু অংশ ছিল প্রথমে ব্যয় করার পরে তার 5/12 কত। কোথায় বোঝেন নাই? কোথায় বোঝেন নাই সেটা না বললে কিন্তু বোঝানো কঠিন। কোথায় বোঝেন নাই সেটা বললে পরে আর একবার ট্রাই করা যায়। হ্যাঁ, দেখেন প্রথম ব্যয়, দেখেন প্রথম ব্যয় 3/7, দ্বিতীয় ব্যয় কত? আচ্ছা, প্রথম ব্যয়ের পরে অবশিষ্ট কত? এই যে প্রথম ব্যয়ের পরে অবশিষ্ট কত? প্রথম ব্যয় 3/7, তাহলে প্রথম ব্যয়ের পরে অবশিষ্ট কত? এই 1 - 3/7 মানে 4/7। এই অংশটুকু মানে প্রথম অংশ, প্রথমে যতটুকু ব্যয় করছে তারপরে এতটুকু আছে। এবার দ্বিতীয়তে যখন ব্যয় করতে গেছে তখন কি বলছে? এত অংশ ব্যয় করার পরে অবশিষ্টের, মানে এই যে 3/7 অংশ ব্যয় করার পরে অবশিষ্টের, অবশিষ্ট মানে তো এই যে এইটার 5/12। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ব্যয় করছে কত? দ্বিতীয় ব্যয় ইজ ইকুয়াল টু এই 4/7 5/12, কারণ অবশিষ্ট যে অংশটা ছিল, প্রথম অংশ ব্যয় করার পরে অবশিষ্ট যে অংশটা ছিল সেই অংশের 5/12, তাহলে 4/7 5/12 এটা হচ্ছে দ্বিতীয় ব্যয়। তাহলে 4/7 এর 5/12, তাহলে 4/7 এর মানে গুণ 5/12। এই 4 দিয়ে 12 3 বার যাবে, উপরে 5 নিচে হচ্ছে 21, এটা হচ্ছে দ্বিতীয় ব্যয়। তাহলে মোট ব্যয় কত? প্রথমে ব্যয় করছে 3/7, পরবর্তী স্টেপে ব্যয় করছে 5/21, তাহলে মোট ব্যয় মানে 2 স্টেপে মোট ব্যয় ওই যে 3/7 এর সাথে হচ্ছে 5/21 যোগ হবে, তাহলে 21 লসাগু, এই যে 3 সাথে 21, 3 3 9 প্লাস 21 ক্যান্সেল। আচ্ছা, তাহলে 14/21, এই 14 আর 21 কে 7 দিয়ে কাটলে 7 দুগুণি 14, 3 সাথে 21, তার মানে 2/3। তার মানে সে 2 স্টেপে ব্যয় করছে মোট সম্পত্তির 2/3 অংশ।
তাহলে তার কাছে এখন মোট যে সম্পত্তি তার কতটুক বাকি আছে, কতটুক মানে ব্যয় করা বাদে আছে কতটুক। টোটাল সম্পত্তি 1 অংশ, সেখান থেকে এই যে 2/3 বাদ দিব, তাহলে থাকবে হচ্ছে 1/3। তার মানে এই 1/3 হচ্ছে তার কাছে দুই স্টেপে সে ব্যয় করার পরে তার কাছে 1/3 অংশ আছে। আর 2 স্টেপে ব্যয় করার পরে তার কাছে আছে 1000 টাকা। তার মানে 2 স্টেপে ব্যয় করার পরে তার কাছে আছে 1/3 অংশ, আর এই 1/3 অংশ হচ্ছে 1000 টাকা। অতএব 1 অংশ ইজ ইকুয়াল টু কত? ক্লিয়ার কিনা এবার বলেন তো? হ্যাঁ, দ্বিতীয় ব্যয়টা বুঝালাম, এবার বুঝছেন কিনা? ফারহানা হক প্লিজ রেসপন্স করেন। যারা প্রশ্ন করে রেসপন্স করে না, এটা হলো সমস্যা। প্রশ্ন করলো কে? ফারহানা হক, আপনি কোশ্চেন করলেন, হ্যাঁ অন্যরা রেসপন্স করছে। না, ঘুমায় পড়ছে মানে প্রশ্ন করে। আচ্ছা, দেখেন এই যে এই অঙ্কটা বুঝলে পরে সব ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা দেখেন, বলছে আবির কিছু কলম কিনে, যে আমি বলছি এই টাইপের কোশ্চেন প্রিলিতে আসলে পরে একটু টাইম ক্ষেপণ হবে, অন্তত 50 সেকেন্ড বা 1 মিনিট সময় লাগবে আগে করে গেলেও। হ্যাঁ দেখেন, আবির কিছু কলম কিনে তার মানে ওই কলমগুলোর কিছু কলম কিনছে, সেই কলমগুলোর 2/5 অংশ তার বাবাকে দিছে। কিছু কলম কিনছে, আচ্ছা সম্পূর্ণ সবগুলো কলমকে 1 অংশ ধরে নিতে হবে, কারণ এই যে অংশে মানে সে যে দিচ্ছে সেটা যে অংশে দিচ্ছে, এই জন্য সম্পূর্ণ সবগুলো কলম ইজ ইকুয়াল টু 1 অংশ, এটা ধরে নিতে হবে। ঠিক আছে, সম্পূর্ণ কলম ইজ ইকুয়াল টু 1 অংশ। তাহলে সম্পূর্ণ কলম, সবগুলো কলম ইজ ইকুয়াল টু 1 অংশ, এটা ধরে নিতে হবে। হ্যাঁ আচ্ছা, এবার কি বলছে? আবির কিছু কলম কিনে তার মানে ওই কলমগুলোর 2/5 অংশ বাবাকে দিল। অবশিষ্ট কলমের 1/3 অংশ, খেয়াল করছেন? অবশিষ্ট কলমের 1/3 অংশ মানে বাবাকে দিল 2/5 অংশ, বোনকে দিল 1/3 অংশ, এরকম না। বাবাকে 2/5 অংশ দেওয়ার পরে যতটুকু আছে তার 1/3 অংশ হচ্ছে বোনকে দিছে, ওই আগের অঙ্কের মতোই কিন্তু। হ্যাঁ তাহলে আমরা কি বলবো? দেখেন, তাহলে বাবা এই যে ফাদার এফ এ ফাদারকে দেয়, লিখবো না এত কিছু, ফাদারকে দেয়, তাহলে ফাদার এফ এ মানে বুঝবেন যে ফাদারকে দিছে 2/5 অংশ। ওকে, তাহলে 2/5, এদিকে তাকান 2/5 অংশ দেওয়ার পরে অবশিষ্ট আছে কত? তাহলে ফাদারকে দেওয়ার পরে অবশিষ্ট ইজ ইকুয়াল টু 1 - 2/5 ইজ ইকুয়াল টু 3/5। তাকান, তার মানে বাবাকে দেওয়ার পরে তার কাছে 3/5 এতটুকু অবশিষ্ট আছে। এই যে 3/5 অংশ অবশিষ্ট আছে, এই 3/5 এর 1/3 অংশ বোনকে দিছে, তার মানে সিস্টার, এই যে সিস্টারকে দেয়, এসে সিস্টারকে দেয়। এই যে বাকি যে ছিল 3/5 অংশ, এই 3/5 এর 1/3, তাহলে সিস্টার ইজ ইকুয়াল টু এই 3/5 এর মানে গুণ ইন্টু 1/3, এই 3 ক্যান্সেল, তাহলে 1/5। তাহলে সিস্টারকে দিছে 1/5। এখন সিস্টারকে দেওয়ার পরে যতটুক বাকি আছে সেই অংশের সিস্টার বোনকে দেওয়ার পর অবশিষ্ট কলমের 5/8 অংশ দিছে ভাইকে। তাহলে সিস্টারকে দেওয়ার পরে কতটুকু অবশিষ্ট আছে কিভাবে বের করব? দেখেন, তাইলে আচ্ছা তাহলে দেখেন এদিকে তাকান, তাহলে মোট কত দিছে? ফাদারকে দিছে 2/5 অংশ, সিস্টারকে দিছে 1/5 অংশ। তাহলে ফাদার আর সিস্টারকে যতটুক দিছে সেইটা বের করতে হবে। তাহলে এখন ফাদার প্লাস সিস্টার মিলে কতটুক পাইছে? ফাদার পাইছে 2/5, সিস্টার পাইছে 1/5, লসাগু 5,
2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 3/5। এদিকে তাকান, তাহলে ফাদার প্লাস সিস্টার দুইজন মিলে পাইছে 3/5। তাহলে ফাদার প্লাস সিস্টার পাওয়ার পরে যতটুক বাকি আছে, কারণ দেখেন এখানে একটা জিনিস বুঝতে হবে, বোনকে দেওয়ার পরে অবশিষ্ট যতটুকু থাকলো। আচ্ছা, বোনকে দেওয়ার পরে কতটুকু অবশিষ্ট আছে কিভাবে পাবো? বাবাকে দিছে, বোনকে দিছে, সেই দুইটুক বের করার পরেই তো অবশিষ্ট অংশ পাবেন। এখানে অনেকে বোঝে না যে ফাদার প্লাস সিস্টার কেন করলেন ভাই, ফাদার প্লাস সিস্টারটা কেন করলেন? কারণ সিস্টারকে দিছেন এতটুক, তারপরে যা আছে সব তো ভাইকে দিছেই, কিন্তু সিস্টারকে দেওয়ার পরে তার কাছে কতটুকু আছে এটা আপনি কেমনে পাবেন? সরাসরি তো পাচ্ছেন না। তার মানে বাবা এবং বোনকে কতটুকু দিছেন সেই মোট অংশটা বের করে, বাবা এবং সিস্টারটা বের করে 1 থেকে বিয়োগ করলেই তোমরা পাবো যে কতটুকু অবশিষ্ট আছে, মানে দুইজনকে দেওয়ার পরেও, বুঝছেন? এই জন্য ফাদার প্লাস সিস্টার বের করছি। এখন ফাদার ও সিস্টারকে দেওয়ার পর অবশিষ্ট ইজ ইকুয়াল টু 1 থেকে এই ফাদার প্লাস সিস্টারের অংশটা বাদ যাবে, 3/5 মানে 2/5। 2/5 কথা কি বুঝছেন? তার মানে 2/5 অবশিষ্ট আছে। এই যে 2/5 অবশিষ্ট আছে না, যে বাবা এবং পুত্রকে দেওয়ার পরে, এই বাবা এবং পুত্রকে দেওয়ার পরেও যে 2/5 অবশিষ্ট আছে, এই 2/5 অংশের 5/8 অংশ দিচ্ছে ভাইকে। দেখেন, বোনকে দেওয়ার পরে যতটুকু অবশিষ্ট থাকলো সেই অবশিষ্ট কলমের 5/8 অংশ দিল ভাইকে। তার মানে ব্রাদারকে দেয়, এই যে ব্রাদারকে দেয়, ব্রাদারকে কতটুক দেয়? বাবা বোনকে দেওয়ার পরে যেটুক ছিল, তো বাবা বোনকে, এই যে বাবা বোনকে দিছে এতটুক, দেওয়ার পরে ছিল কতটুক? 2/5 অংশ। এই 2/5 অংশের কত? 5/8 যতটুকু অবশিষ্ট ছিল, বাবা বোনকে দেওয়ার পরে যতটুকু অবশিষ্ট ছিল তার 5/8 অংশ। হ্যাঁ, 2 দিয়ে 4 বার, 5 ক্যান্সেল, তাহলে উপরে কিছু নেই, মানে 1/4 অংশ। তার মানে ব্রাদারকে দিছে হচ্ছে 1/4 অংশ। ব্রাদারকে 1/4 অংশ দেওয়ার পরে সব শেষে তার কাছে 12টা কলম আছে। তাহলে সব শেষে মানে কি, বাবা বোন এবং ভাইকে দেওয়ার পরে তার কাছে 12টা আছে। আচ্ছা, বাবা বোন এবং ভাইকে মোট কত দিছে? বাবা বোন এবং ভাইকে দেওয়ার পরে তার কাছে কতটুকু আছে কিভাবে পাবেন? বাবা বোন ভাইকে মোট কতটুকু দিয়েছে সেটা আগে বের করব, বের করে 1 থেকে বিয়োগ করব। আচ্ছা, তাহলে এবার হচ্ছে দেখেন, তাহলে বাবা, একটু দেখেন, এই যে ফাদার প্লাস সান, সরি ফাদার প্লাস সিস্টার, সিস্টার বাবা এবং বোন হচ্ছে 3/5 অংশ এই দুজন মিলে, আর ব্রাদার হচ্ছে 1/4। তাহলে আমি এই যে ফাদার প্লাস সিস্টার প্লাস ব্রাদার এই তিনজনকে দিছে কতটুক সেইটা আগে বের করতে পারলেই তো আমি পেয়ে যাব তার কাছে কতটুক আছে। তার মধ্যে ফাদার প্লাস সিস্টার মিলে দিছে কত? ফাদার প্লাস সিস্টার, এই যে ফাদার প্লাস সিস্টার এই দুইটা একসাথে বের করা যাচ্ছে, হ্যাঁ, একত্রে হচ্ছে 3/5। তাহলে এই ফাদার প্লাস সিস্টার এই দুইটা মিলে 3/5, আর ব্রাদার হচ্ছে 1/4। এই যে দেখেন ব্রাদার 1/4, এই যে ওকে। তাহলে এইটুক যোগ করলাম, তাহলে লসাগু হচ্ছে 20, 4 5 20, 3 4 12 প্লাস 5 17/20। তার মানে সে ফাদার সিস্টার ব্রাদার এই তিনজনকে 17/20 অংশ দিছে। তাহলে এই যে ফাদার প্লাস সিস্টার প্লাস ব্রাদারকে দেওয়ার পরে তার কাছে কতটুকু আছে? তাহলে ফাদার সিস্টার ব্রাদারকে দেওয়ার পর তার কাছে অবশিষ্ট ইজ ইকুয়াল টু টোটাল ওয়াট 1 থেকে বাদ দিব এই তিনজনের অংশ 17/20, তার মানে 3/20। তার মানে তার কাছে আছে 3/20 অংশ। এই যে তার কাছে 3/20 অংশ আছে, হ্যাঁ, অবশিষ্ট, হ্যাঁ। আর অঙ্কে বলছে যে সবাইকে দেওয়ার পরে তার কাছে সর্বশেষ 12টি কলম আছে। তার মানে এই 3/20 অংশ হচ্ছে 12টি। তাহলে 3/20 অংশ 12টি, অতএব 1 অংশ ইজ ইকুয়াল টু মোট কলম মানে 1 অংশ, 12 এই 20 যাবে উপরে, নিচে হচ্ছে 3, 3 4 12, 4 20 80, 80টা কলম। আচ্ছা, কি চাইছে অঙ্কে? চাইছে কি দেখি তো, সে তার বাবাকে কতটি কলম দিছিল? মোট অঙ্ক চাইনি, মোট কলম চাইনি, সে তার বাবাকে কয়টা দিছে সেটা চাইছে। আচ্ছা, বাবাকে কতটুকু দিছিল বলেন তো? বাবাকে দিছিল কিন্তু 2/5 অংশ। তার মানে আমার এই অঙ্কে 2/5 অংশ বের করতে হবে, মোট অংশ না। তাহলে বাবাকে 2/5 অংশ বের করতে হবে। তাহলে আমরা 1 অংশ বের করতেছি। তাহলে অতএব 1 অংশ ইজ ইকুয়াল টু 12
ইন্টু 20 ডিভাইডেড বাই 3, অতএব 2/5 অংশ ইজ ইকুয়াল টু 12 ইন্টু 20 ডিভাইডেড বাই 3, তার সাথে 2/5 গুণ হবে। আচ্ছা, এই 5 দিয়ে এটা যাবে হচ্ছে 4 বার, এই 3 দিয়ে এটা যাবে 4 বার, 4 4 16, 16 দুগুণে 32, তাহলে আমাদের উত্তর হচ্ছে 32টা কলম। উত্তর হচ্ছে 32। এখনো শেষ হয়নি। অঙ্কটা অনেক বড়, আমি নিজেই বলতেছি অঙ্কটা অনেক বড়। হ্যাঁ, আমি নিজেই বলতেছি অঙ্কটা অনেক বড়। মানে ওই যে বলছে না যে, মানে এই অঙ্কগুলোর সমস্যা কোথায় জানেন? যখন বলবে যে একজনকে দেওয়ার পরে যা থাকলো তার এত অংশ, তারপর যা থাকলো তার এত অংশ, এরকম যদি বলে অঙ্কটা মানে কয়েকটা স্টেপ বেড়ে যাবে। ক্লাস শেষে আরেকবার দেখবেন, ক্লিয়ার হয়ে যাবেন, সমস্যা নেই। এবার দেখেন আমাদের বাকি আছে আর কি কি অঙ্ক, কয়টা অঙ্ক বাকি আছে? ওদিকে 66, আচ্ছা 77, 78। আচ্ছা, এই যে 77 নাম্বার কোশ্চেন দেখেন, 77 কি বলছে? একটি স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যার মধ্যে 5/6 অংশ ছাত্র, এবং দেখেন ছাত্রছাত্রীদের 5/6 অংশ হচ্ছে ছাত্র আর বাকি অংশ ছাত্রী। আচ্ছা, তাহলে বাকি অংশ ছাত্রী, তাহলে ছাত্রী কতগুলো আছে? মোট শিক্ষার্থীকে এক অংশ ধরবেন, মানে ছাত্রছাত্রী সব মিলে এক অংশ, ছাত্রছাত্রী সব মিলে এক অংশ। হ্যাঁ, সেই এক অংশের মধ্যে ছাত্র আছে 5/6 অংশ, তাহলে বাকিটুক ছাত্রী, কারণ ছাত্রছাত্রীর বাইরে তো আর কিছু নেই। তাহলে এক অংশ মানে এক থেকে এই ছাত্র বাদ দিলে আমরা ছাত্রী পাবো। আচ্ছা, তারপরে কি বলছে? যদি ছাত্রদের সংখ্যা ছাত্রীদের সংখ্যা অপেক্ষা 120 জন বেশি হয়, তার মানে 120 কি? এই 120 হচ্ছে ছাত্র আর ছাত্রীর ডিফারেন্স, বিয়োগফল, পার্থক্য। তবে ছাত্রীর সংখ্যা কত? এইখানে কিন্তু মোট ছাত্রছাত্রীর সংখ্যা চাইনি, বলছে ছাত্রীর সংখ্যা কত। আচ্ছা, তাহলে আমি ছাত্রছাত্রী ইজ ইকুয়াল টু কত? ছাত্রছাত্রী ইজ ইকুয়াল টু এক অংশ। হ্যাঁ, তার মধ্যে ছাত্র কত? ছাত্র 5/6 অংশ, তাহলে ছাত্রী কত? এই মোট এক অংশ থেকে 5/6 মানে ছাত্র বাদ দেন, মোট ছাত্রছাত্রী থেকে ছাত্র বাদ দেন, তাহলে তো ছাত্রী 1/6 অংশ। তাহলে 1/6 অংশ হচ্ছে ছাত্রী আর 5/6 অংশ হচ্ছে ছাত্র। এই ছাত্র সংখ্যা ছাত্রীর চেয়ে 120 বেশি, মানে ছাত্র আর এই ছাত্রীর বিয়োগফল 120। তাহলে প্রশ্ন মতে এই যে ছাত্র মানে 5/6 মাইনাস ছাত্রী মানে 1/6 ইজ ইকুয়াল টু 120। তাহলে 5/6 লসাগু 5 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 120। তার মানে 4/6 ইজ ইকুয়াল টু 120। তাহলে 4/6 ইজ ইকুয়াল টু 120। তাহলে অতএব এক অংশ ইজ ইকুয়াল টু কি হবে? 120। এই 6 যাবে উপরে, 4 আসবে নিচে। কিন্তু অঙ্কে চাইছে ছাত্রের সংখ্যা কত। এখন ছাত্রী মানে আমরা কতটুকু জানছি? ছাত্রী মানে 1/6, তার মানে এই কোশ্চেনে ওই 1/6 এর মান কত সেটা বের করতে হবে। তাহলে 1 ইকুয়াল টু এত, এক অংশ, অতএব 1/6 অংশ ইজ ইকুয়াল টু 120 ইন্টু 6, নিচে হচ্ছে 4 ইন্টু 1/6। হ্যাঁ, এই 6 ক্যান্সেল, এই 12, 4 দিয়ে 12 মধ্যে 3 বার আর একটা শূন্য, 30। তাহলে উত্তর হচ্ছে 30। তার মানে ছাত্র আছে, সরি ছাত্রী আছে হচ্ছে 30 জন। ছাত্রী আছে কতজন? 30 জন। ক্লিয়ার? 30 জন। আশা করি বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, এই ভগ্নাংশের লাস্ট কোশ্চেন, লাস্ট দেখেন। কোন স্কুলে, কোন একটি স্কুলের শিক্ষার্থীর শিক্ষয়িত্রী, আপনি একটু ঠিক করে নেবেন মানটা, শিক্ষক শিক্ষার্থীর না, শিক্ষক শিক্ষয়িত্রী। হ্যাঁ, মানে নারী শিক্ষক যারা আর কি, মহিলা শিক্ষক বা নারী শিক্ষক বা শিক্ষিকা এভাবে বলতে পারেন। কিন্তু এখানে শিক্ষার্থীর কেন আসলো? শিক্ষক শিক্ষিকা, যদিও সবাই শিক্ষকের ক্ষেত্রে মানে লিঙ্গান্তর করা যাচ্ছে না, তো এটা কি বলবো? আচ্ছা, শিক্ষক শিক্ষয়িত্রীর এইভাবে লিখেন। হ্যাঁ, বা শুধু শিক্ষকের এরকম লিখেন, শিক্ষকদের। কোন একটি স্কুলে শিক্ষকদের, এখানে কিন্তু শিক্ষক শিক্ষার্থী না, কোন একটি স্কুলের শিক্ষকদের 2/3 অংশ মহিলা। আচ্ছা, 2/3 অংশ মহিলা।
সব অঙ্ক তো ভাই মানে সহজে হবে না, এটা তো স্বাভাবিক। দুই একটা অঙ্ক ঝামেলা থাকবে, ওই ঝামেলাপূর্ণ অঙ্কগুলোই তো বারে বারে প্র্যাকটিস করতে হয়, বারে বারে প্র্যাকটিস করতে করতে একসময় মুখস্থ হয়ে যায়। কথা কি বুঝছেন? সব অঙ্ক সহজ না, চাকরি পাওয়াটাই তো সহজ না। চাকরি পাওয়াটাই কি সহজ? চাকরি পাওয়াটাই তো কঠিন। আর এই কঠিন কাজটা আপনাকে করতে হবে অনেক সাধনার মাধ্যমে, অনেক পরিশ্রমের মাধ্যমে, মেনে নিতে হবে। দেখেন তাহলে একটি স্কুলের শিক্ষকদের মধ্যে 2/3 অংশ মহিলা, তাহলে শিক্ষকদের মধ্যে কিছু আছে পুরুষ, কিছু মহিলা, তাই তো? কিছু পুরুষ কিছু মহিলা। তার মধ্যে 2/3 অংশ যদি মহিলা হয় তাহলে পুরুষ কতজন আছে? মোট শিক্ষককে আমি 1 অংশ ধরবো, সেখান থেকে এই মহিলা শিক্ষকের সংখ্যা বাদ দিলে পারে আমরা কিন্তু পুরুষ শিক্ষকের পরিমাণ পেয়ে যাব। হ্যাঁ, পুরুষ শিক্ষকদের 12 জন অবিবাহিত। এই তো পুরুষ যতজন শিক্ষক আছে তাদের মধ্যে আবার 12 জন অবিবাহিত এবং 3/5 অংশ বিবাহিত। 12 জন অবিবাহিত, 3/5 অংশ বিবাহিত। তাহলে এই যে সংখ্যাটা যে দেওয়া আছে, এই সংখ্যাটা কিসের? এই সংখ্যাটা হচ্ছে অবিবাহিত শিক্ষকের সংখ্যাটা এখানে দেওয়া আছে। ওই স্কুলে শিক্ষক শিক্ষার্থীর না, আবার বলছি শিক্ষক শিক্ষয়িত্রী, শিক্ষক শিক্ষয়িত্রী মানে শিক্ষিকাদেরকে শিক্ষয়িত্রী বলে। হ্যাঁ, শিক্ষক শিক্ষয়িত্রীর সংখ্যা কত? আচ্ছা এবার দেখেন, তাহলে এখানে দুইটা ভাগ করে নিই, আমি দুইটা ভাগ করে নিই। একটা হচ্ছে আচ্ছা মেল টিচার, এম এ হচ্ছে মেল টিচার, হ্যাঁ মেল টিচার না আগে ফিমেল টিচার, এই যে এফ এ হচ্ছে ফিমেল, টিতে টিচার, ফিমেল টিচার, আর এই পাশে আমি দিচ্ছি মেল টিচার। ওকে, ফিমেল টিচার কত? ফিমেল টিচার ইজ ইকুয়াল টু কত অংশ বলেন? ফিমেল টিচার 2/3 অংশ, এই যে। তাহলে মেল টিচার কত? টোটাল টিচারের সংখ্যা 1 অংশ, সেখান থেকে ফিমেল টিচার 2/3 বাদ দিলে 1/3 অংশ। তার মানে মেল টিচার, এই যে মেল টিচার 1/3 অংশ। ব্যাস, ক্লিয়ার? আমার ফিমেল টিচার নিয়ে আপাতত কাজ নাই। কেন? কারণ প্রশ্নে কিন্তু এই যে বিবাহিত অবিবাহিত এগুলা কিন্তু পুরুষ শিক্ষকদের মধ্যে যারা আছে তাদের হচ্ছে 12 জন অবিবাহিত আর 3/5 অংশ বিবাহিত। আচ্ছা আমাকে আপনি বলেন তো, এই পুরুষ টিচারকে আমি সম্পূর্ণটাকে এখন আবার 1 অংশ ধরে নিব, এবার পুরুষ নিয়ে কাজ করবো, ওটা ভুলে যাচ্ছি। পুরুষ যে 1/3 অংশ আছে, হ্যাঁ, তাহলে সম্পূর্ণ পুরুষকে যদি আমি 1 অংশ ধরি, সেই পুরুষদের মধ্যে কিছু আছে অবিবাহিত, কিছু আছে বিবাহিত। তাহলে বিবাহিত কতটুকু? 3/5। তাহলে অবিবাহিত কত? অবিবাহিত পুরুষদের মধ্যে 1 - 3/5 ইজ ইকুয়াল টু 2/5। আমি কিন্তু আবার বলছি ওদিকে কোনো খেয়াল করবে না, খালি এখন পুরুষ নিয়ে কাজ করতেছি, এই জন্য সম্পূর্ণ পুরুষকে আবার 1 অংশ ধরে নিছি। তাহলে সম্পূর্ণ পুরুষ যদি 1 অংশ হয়, তার মধ্যে কিছু বিবাহিত কিছু অবিবাহিত, তাহলে সম্পূর্ণ পুরুষ থেকে বিবাহিত পুরুষ বাদ দিলে অবিবাহিত পুরুষ পেয়ে গেছি 2/5। আর এই অবিবাহিত পুরুষের সংখ্যা দেওয়া আছে 12, তার মানে 2/5 ইকুয়াল টু 12। এবার দেখেন, তাহলে 2/5 ইজ ইকুয়াল টু 12, তাহলে 1 অংশ ইজ ইকুয়াল টু 12। এই 5 যাবে উপরে, 2 আসবে নিচে, তাহলে কত আছে? 6 5 6 30 জন। 30 জন, এই 30 জন কি বলেন তো? এই 30 জন কিন্তু মোট শিক্ষক না, এই 30 জন কিন্তু শুধু পুরুষ শিক্ষক। কারণ আমি পুরুষ থেকে আমি এই 2/5 তো মোট শিক্ষক না, এই 2/5 তো পুরুষদের মধ্যে, তাই না? তাহলে এই যে 2/5 অংশ বের করলাম, এটা কিন্তু মোট শিক্ষকদের 2/5 অংশ না, এখানে যে পুরুষদের 2/5 অংশ। তাহলে এই যে 30 জন পাইলাম, এই 30 জন হচ্ছে মোট পুরুষ শিক্ষক। এটা বুঝছেন কিনা বলেন? তাহলে মোট পুরুষ শিক্ষক 30 জন, আর মোট পুরুষ শিক্ষক কত ছিল? 1/3 অংশ। তার মানে এই 30 জন হচ্ছে টোটাল শিক্ষকদের 1/3 অংশ। তাহলে অঙ্কে চাইছে কি? স্কুলে মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা। তাহলে এই যে 30 জন বেরোইছে, এটা হচ্ছে এই 1/3 অংশ মানে পুরুষ। তাহলে এবার লিখবেন 1/3 অংশ ইজ ইকুয়াল টু 30 জন, অতএব মোট শিক্ষক। এবার মোট বের করতেছি, হ্যাঁ, অতএব 1 অংশ ইজ ইকুয়াল টু 30, এই 3 যাবে উপরে, নিচে হচ্ছে 1, 3 30 90 জন। এই যে এখন যেটা বেরোইছে এটা হচ্ছে মোট শিক্ষক। তাহলে উত্তর হচ্ছে 90 জন। 30 জন আনম্যারিড না, 12 জন তো আনম্যারিড বলা ছিল। দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি সম্পূর্ণ পুরুষকে 1 অংশ ধরে তারপরে ক্যালকুলেশন করছি। এই জায়গাতে মহিলার কথা ভুলে গেছি, কারণ মহিলাদের তো কোনো বর্ণনা এখানে দেওয়া নাই, এখানে দেওয়া আছে পুরুষের বর্ণনা, তাই আমি পুরুষটা নিয়ে কাজ করছি। অঙ্কটা একটু ফিল করার চেষ্টা করেন। মহিলা শিক্ষক
2/3, তাহলে পুরুষ শিক্ষক টোটাল 1 থেকে 2/3 বাদ দিলে 1/3। এবার আমি পুরুষ নিয়ে কাজ করবো। এবার আমি সম্পূর্ণ পুরুষকে এক অংশ ধরে শুধু পুরুষ ক্যালকুলেশন করতেছি। তাহলে সম্পূর্ণ পুরুষ এক অংশ হলে এই পুরুষের মধ্যে কিছু বিবাহিত কিছু অবিবাহিত, তাহলে সম্পূর্ণ পুরুষ এক অংশ হলে বিবাহিত পুরুষ হচ্ছে 3/5, তাহলে অবিবাহিত পুরুষ সম্পূর্ণ এক অংশ থেকে 3/5 বাদ দিলে 2/5 অংশ পুরুষ, এই 2/5 অংশ পুরুষ হচ্ছে বিবাহিত। আর কোশ্চেনে বলা আছে সরি অবিবাহিত, আর 3/5 হচ্ছে এই 3/5 হচ্ছে বিবাহিত। দেখেন 3/5 বিবাহিত, তাহলে মোট পুরুষ শিক্ষক থেকে এই 3/5 অংশ বিবাহিত বাদ দিলে অবিবাহিত পেয়ে গেছি। আর অঙ্কে বলা আছে অবিবাহিত পুরুষ শিক্ষক 12, তাহলে এই 2/5 অংশ হচ্ছে অবিবাহিত পুরুষ। তাহলে 2/5 কিন্তু মোট শিক্ষক না, এই 2/5 = 12, এটা হচ্ছে পুরুষ, অবিবাহিত পুরুষ। তাহলে 2/5 12 হলে এক অংশ কত? 30। এই এক অংশ বলতে মোট শিক্ষক বোঝাচ্ছি না, এই পুরুষদের মধ্যে মোট পুরুষ আর কি, মোট পুরুষের কথা বোঝাচ্ছি 30। তা মোট পুরুষ তো ছিল 1/3, তার মানে এই 30 হচ্ছে ওই 1/3 মোট পুরুষ। হ্যাঁ, তাহলে 1/3 অংশ যদি 30 হয়, তাহলে এবার যদি আমি এক অংশ বের করি, তাহলে এখন বেরোবে মোট শিক্ষক মানে পুরুষ মহিলা মিলে কতজন। এখন মনে হয় বুঝলেন না? ক্লিয়ার হয়নি না? বলেন তো দেখি ক্লিয়ার হয়েছে কিনা, নাহলে আবার বোঝাইতে হবে। বুঝলাম অনেক কষ্ট করে তো বোঝার। শোনেন, এইখানে আমি কেন মানে পুরুষ শিক্ষককে আবার এক অংশ ধরে নিয়েছিলাম। টোটাল শিক্ষক এক অংশ, মহিলা শিক্ষক 2/3, তাইলে টোটাল শিক্ষক এক অংশ থেকে মহিলা শিক্ষক 2/3 বাদ দিলে এই যে 1/3, এটা হচ্ছে পুরুষ। এবার এই সম্পূর্ণ পুরুষ টিচার নিয়ে আমি কাজ করতেছি, পুরুষ টিচারকে আবার এক অংশ ধরে নিছি, তা সেখান থেকে আমরা সম্পূর্ণ পুরুষ বের করে ফেলবো। আগে প্রথম কাজ হচ্ছে বদরুল আলম, ম্যাথ বোঝার চেষ্টা করতে হবে। আর যারা কম বোঝেন সমস্যা, তারা লাইভ ক্লাস করবেন না, এই কথা হচ্ছে আমি প্রথমেই বুঝাইছি। যারা কম বুঝেন ম্যাথের সমস্যা, তারা লাইভ ক্লাস করবেন না, লাইভে বোঝা কঠিন, এই কথাটা কিন্তু আগে বুঝতে হবে। আপনাকে করতে হবে রেকর্ড ক্লাস। রেকর্ড যখন করবেন, যেখানে বুঝতেছেন না সেখানে আপনি 10 সেকেন্ড 20 সেকেন্ড 15 সেকেন্ড 30 সেকেন্ড আগায় দিলেন, আগে আবার শুনলেন। এখানে কি আবার শোনার সুযোগ আছে? না। যারা গণিতে দুর্বল তাদের জন্য লাইভ ক্লাস না, এটা আমি বললে পারে অনেকে মন খারাপ করে আমার উপর। হ্যাঁ, পুরুষ এক অংশ ধরলাম, আপনি এক অংশ না ধরেও করতে পারবেন, যে সম্পূর্ণ পুরুষকে এক অংশ না ধরেও অঙ্ক করা যাবে, কোনো প্রবলেম নাই, আমি করে দিচ্ছি। বিকল্প ভাবে করেন না বুঝলে। দেখেন, মহিলা শিক্ষক মহিলা = 2/3, তাহলে পুরুষ কত? পুরুষ = সম্পূর্ণ 1 থেকে 2/3 বাদ দিব, তাহলে 1/3 অংশ, 1/3 অংশ। এবার দেখেন, এই যে 1/3 অংশ পুরুষ মানে মোট পুরুষ। হ্যাঁ, এই পুরুষ শিক্ষকদের মধ্যে 12 জন অবিবাহিত এবং 3/5 অংশ বিবাহিত, তাহলে বিবাহিত পুরুষ কত হবে? এই যে বিবাহিত যে 3/5 অংশ, কার? পুরুষদের 3/5 অংশ। এদিকে তাকান, পুরুষদের 3/5 অংশ হচ্ছে বিবাহিত, তাহলে পুরুষ হচ্ছে 1/3, তাহলে 1/3 এর 3/5 অংশ হচ্ছে বিবাহিত। বুঝেন, পুরুষ শিক্ষকদের 12 জন অবিবাহিত, 3/5 অংশ বিবাহিত, তাহলে পুরুষ শিক্ষক আছে কত অংশ? 1/3 অংশ। এই 1/3 অংশ পুরুষের, 3/5 অংশ বিবাহিত, তাহলে বিবাহিত পুরুষ হচ্ছে এই 1/3 এর 3/5, তাহলে 1/3 এর মানে গুণ 3/5, 3 কাটা = 1/5। এদিকে তাকান, এই যে 1/5, এই যে 1/5 এটা হচ্ছে বিবাহিত, তাহলে অবিবাহিত কত? অবিবাহিত টোটাল পুরুষ হচ্ছে 1/3, টোটাল পুরুষ, মোট পুরুষ 1/3 না, তাহলে মোট পুরুষ থেকে এই যে
বিবাহিত পুরুষ বাদ দিলাম, তাহলে লসাগু হচ্ছে 15, 5 মাইনাস 3, তাহলে 2/15। এই 2/15 কি? এই 2/15 হচ্ছে অবিবাহিত। হ্যাঁ, আর অবিবাহিত দিয়ে আছে 12 জন, তাহলে এই 2/15 হচ্ছে এই 12 জন। তাহলে আপনি লিখবেন অতএব 2/15, মোট শিক্ষকের 2/15 ইকুয়াল টু 12। অতএব মোট শিক্ষকের এক অংশ 12 ইন্টু এই 15 যাবে উপরে, নিচে হচ্ছে 2, এই 2 দিয়ে এটা যাবে 6, 6 15 90। এইভাবে করলে একবারে আসবে, এইভাবে করলে একবারে আসবে। এবার বুঝছেন কিনা বলেন, এবার বুঝছেন কিনা বলেন প্লিজ। না বোঝানো পর্যন্ত তো সমস্যা। এবার কি বুঝছেন, এবার কি বুঝছেন? এবার আপনাকে আমি সম্পূর্ণ পুরুষকে এক অংশ না ধরে করে দিলাম, দেখেন বুঝেন কিনা। প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন। মহিলা 2/3, তাহলে পুরুষ 1 - 2/3, 1/3, তাহলে মোট পুরুষ 1/3। আর পুরুষ যতজন আছে সেই পুরুষের মধ্যে 12 জন অবিবাহিত আর 3/5 অংশ বিবাহিত, মানে পুরুষের মধ্যে 3/5 অংশ বিবাহিত। তাহলে পুরুষ তো 1/3, তাহলে বিবাহিত পুরুষ এই 1/3 এর 3/5 মানে 1/5, তাহলে এটা হচ্ছে বিবাহিত। তাহলে অবিবাহিত পুরুষ কেমনে পাবো? মোট পুরুষ থেকে বিবাহিত পুরুষ বাদ দিব, তাহলে হচ্ছে অবিবাহিত পুরুষ 2/15। আর অবিবাহিত 15 পুরুষ দিয়ে আছে 12, তাহলে এই 2/15 হচ্ছে 12, তো 2/15 12 হলে এক অংশ কত? ব্যাস। আচ্ছা, এভাবে সহজ লাগলে লাগলো, সমস্যা নেই, আপনি যেভাবে সহজ লাগবে সেভাবে করবেন। আমি 2 ভাবে করে দিচ্ছি, এটা বোঝা গেছে কিনা বলেন। ওকে, তো এই ভগ্নাংশ শেষ, এখানে ভগ্নাংশ ক্লোজড, ভগ্নাংশ আর নাই। হ্যাঁ, ভগ্নাংশ আর নাই। তো আজকের মতো এখানেই ক্লাস আমরা সমাপ্ত করব। আচ্ছা, ওকে, আগামীকাল হচ্ছে ক্রমিক সংখ্যা এবং সংখ্যায়ন, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বিশেষ করে প্রাইমারি নিবন্ধন, অন্যান্য সরকারি চাকরি পরীক্ষা এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। হ্যাঁ, কালকের ক্লাসে দেখা হবে। আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।